নমস্কার, শুরু করছি প্যারালাল ঝলক। আপনাদের সাথে রয়েছি আমি উর্না। আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন। ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। ভারতীয় ফুটবলের নতুন কোচ হচ্ছেন খালিদ জামিল। 28 তারিখ দিল্লির ফুটবল হাউসে এক্সিকিউটিভ কমিটির বৈঠকে চূড়ান্ত শিলমোহর পড়তে চলেছে। মানালোর পরবর্তী অধ্যায়ে স্বদেশি কোচেই আস্থা রাখতে চাইছে ভারতীয় ফুটবল ফেডারেশন। ভারতীয় ফুটবলে দীর্ঘদিন ধরে খালিদের সাফল্যের কথা মাথায় রেখে প্রথমে তাকে অনূর্ধ্ব-23 জাতীয় দলের কোচ করার কথা ভেবেছিল ফেডারেশন। জামশেদপুর এফসিও বলেছিল তাদের কোচকে দেশের স্বার্থে তারা ছাড়তে রাজি, কিন্তু সেই সময় ফেডারেশনের বিরুদ্ধে মুখ খুলে ভারতীয় ফুটবলের দায়িত্ব ছাড়তে চাওয়ার কথা জানান মানালো মার্কুয়েজ। পরবর্তী পরিস্থিতি দেখে তড়িঘড়ি নওসাদ মুসাকে অনূর্ধ্ব-23 জাতীয় দলের কোচ করে দেয় ফেডারেশন, আর খালিদকে ইন্ডিয়ান সিনিয়র ন্যাশনাল টিমের কোচের প্রস্তাব দেয়া হয়। 28 জুন ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির বৈঠক, সেখানেই খালিদের নামে সরকারি শিলমোহর পড়তে চলেছে। ভারতীয় ফুটবলের কোচ হচ্ছেন খালিদ জামিল। রহিম সাহেব পারলে কেন পারবেন না খালিদ জামিল? আওয়াজ উঠেছে ময়দানে। বিশেষজ্ঞরা বলছেন বিদেশি কোচ দিয়ে কোচিংয়ের থেকে দেশীয় কোচ অনেক ভালো ফল দেবে, আর খালিদের যা ট্র্যাক রেকর্ড তাতে ভারতীয় ফুটবলের জন্য ভালোই হবে বলে মনে করছেন প্রাক্তনরা। যদিও প্রাক্তন ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য বলছেন কোচ বদল হবে ঠিকই, তবে ফুটবলারদের মানও যে দেশের ফুটবলকে পিছনের দিকে ঠেলে দিচ্ছে। টিমের কোচের ফাংশন হচ্ছে কতটা বলো 20-25%, আর বাকি 75% ফাংশন হচ্ছে প্লেয়ারদের। বুঝতে পারলে তো? সুতরাং এখন ডিপেন্ড করে যে একটা টিম যেরকম খেলবে তার কোয়ালিটি অফ দ্য প্লেয়ারের উপর। এটা তো মানবে অবশ্যই। এখন ইন্ডিয়ার টিমের এই মুহূর্তে যে ইন্ডিয়ান টিমের যা প্লেয়ারদের যা খেলছে বা প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল যা ব্রিলিয়ান্স বা টিম গেম বা সব মিলিয়ে, এতে আমার মনে হয় মনোনয়নের জায়গায় অন্য কেউ এলে আমার মনে হয় না খুব একটা চেঞ্জ হবে, কারণ প্লেয়ার তো একই থাকবে, প্লেয়ার তো চেঞ্জ হচ্ছে না, প্লেয়ার একই থাকছে। সুতরাং আমার মনে হয় না খুব একটা মানে রেজাল্টে খুব একটা হেরফের হবে। আমি দেখেছি ইন্ডিয়া টিমের খেলা দেখেছি, কয়েকটা রিসেন্ট কতগুলো ম্যাচ খেললো আমি দেখলাম, আমার খুব ইমপ্রেসিভ মনে হয়নি, কারণ ইন্ডিয়া টিমের ডিফেন্সটা ঠিকঠাক অর্গানাইজ করতে পারেনি এখনো পর্যন্ত। আমি ডিফেন্সে দেখছি যে সেভাবে এখনো মানে একটা কম্প্যাক্টনেস নেই ডিফেন্সের মধ্যে, যে একটা সলিডিটি বা একটা জমাট ভাব, সেটা আমি দেখিনি। 100 সবাই পেরেছি আমরা। রহিম সাহেব পারেনি, রহিম সাহেব গোল খাওয়াতে বাইরের টিমকে, খালিদ ভাই গিয়ে খেলে চলে এসছে, আমরা পেরেছি, সব জানি আমরা। আজকে খালিদ জামিল পারবে না বলেই ধরে রেখেছি। ওদের সাথে এক পা পারবে না, ওদের সাথে এক পা না পারলে পড়াশোনা করে এ সার্টিফিকেট করলোটা কি করে? ওরা যে হনু দাস এক একজন তা নয়, ওদের চামড়াটা খুব সস্তা তা নয়, কিন্তু তাতে স্কিল বাড়ে না, স্কিল সবকিছুতেই আছে। बताओ why is Kalyan Chaubey racist towards Indians? Why is he racist towards Indians? Why does he think Indians are not as good as anyone else? Then Khalid Jamil has proved even in the ISL that he's better than the Gora coaches. Why is he not being given a chance? উল্টো দিক দিয়ে বলছি, এর থেকে খারাপ আর কি হওয়ার আছে? যেই কোচ হোক, আমিও যদি কোচ হই, এর থেকে খারাপ আর কিছু হবে না। আচ্ছা, তাহলে ভারতীয় কোচই হোক। কথা মতোই নাকি কাজ? হংকং ম্যাচের পর পদত্যাগ করবেন বলেছিলেন, সেই মতোই নাকি ভারতীয় কোচের পদ থেকে পদত্যাগ করেছেন মানেলো মার্কুয়েজ। যদিও ফেডারেশনের তরফ থেকে এখনও কোনো সরকারি বিবৃতি আসেনি, তবে এসে যাবে শনিবার। তার আগেই মানালোকে নিয়ে সোচ্চার কোচ সঞ্জয় সেন, কর্তা নবাব ভট্টাচার্য। আমার তো দেখো, আমি তো কিছু বলার নেই এখানে, এগুলো দেখে যেতে হবে, কিছু বলার নেই। যদি কখনো ভাগ্যে শিখে ছেড়ে যদি কখনো হয় তখন দেখা যাবে, কিন্তু আমার এটাই বলতে চাই, এর থেকে বাজে পারফরমেন্স কোনো ভারতীয় কোচ করবে না। আমার কথা ছেড়েই দাও, এর থেকে কোনো ভারতীয় কোচ যদি হয়, অন এ গিভেন ডে এনি ইন্ডিয়ান কোচ দে ক্যান প্রডিউস মাচ মোর রেজাল্ট দ্যান দিস। মেক্সিকো কোচ দিয়ে দেশের টিম চালানো যায় না, এটা একটা ভুল ডিসিশন ছিল। মাননীয় পদত্যাগ সেটাকেই মনে করে দিচ্ছে। দ্বিতীয়ত, এই যে আইএসএল যেসব কোচরা আসছে তাদের যোগ্যতা কতটা সেটাও ধরা পড়ে যাচ্ছে। বেসিক্যালি 6টা করে ফরেন প্লেয়ার খেলে, তার পাশে আমাদের ছেলেরা খেলে। আমি বারবার বলেছি এই কথাটা, যে আই লিগ আর আইএসএল এর কোয়ালিটির ডিফারেন্স নেই,
এবং আজকের দিনে ইন্ডিয়ান প্লেয়ারদেরও কোয়ালিটির কোনো ডিফারেন্স নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় মানেলোর থেকে যদি কোনো ইন্ডিয়ান কোচকে দেওয়া যায় সেটা বেটার হবে, কেননা ইন্ডিয়ান কোচ আফটার অল ইন্ডিয়ান প্লেয়ারদের চেনে এবং সে তার, আমি এই দাবিটা দীর্ঘ 10 বছর ধরে সমস্ত কিছুই একটা কোম্পানির গ্রাসে চলে গেছে সারা ভারতের ফুটবলটা, কিন্তু আমি দীর্ঘদিন ধরে একটা কথা বলে যাচ্ছি যে রেলওয়েজ থেকে কেন ইন্ডিয়া খেলবে না, আর্মি টিম থেকে কেন ইন্ডিয়া খেলবে না, সেখানে কি কোনো যোগ্য প্লেয়ার নেই? সেই জিনিসটাকে আমার দাবিটাই প্রতিষ্ঠিত হচ্ছে বেসিক্যালি। তো মানেলোর পালিয়ে যাওয়া নিয়ে আমার কিছু বলাটাই এটা খুব নর্মাল ব্যাপার, কারণ উনি বুঝেছেন এইভাবে ওনার নামটাই বদনাম হচ্ছে, উনি নিজে বদনাম দিচ্ছেন। তো আমার ধারণা ওই জন্য উনি ছেড়ে দিয়েছেন এবং এইভাবে যে হতে পারে না সেটা উনি বুঝতে পেরে গেছেন যে এইভাবে হলে আমার ইন্ডিয়াতে আমার ক্যারিয়ারটাই অনিশ্চিত হয়ে যাবে। এদিকে ভারতীয় দল নিয়ে চূড়ান্ত ব্যর্থ হওয়ার পর আবার ক্লাব কোচিংয়েই ফিরে আসতে চলেছেন মানেলো। চুক্তি পুনর্নবীকরণ করতে চলেছেন এফসি গোয়ার সঙ্গে। বিদেশি ফুটবলারদের নিয়ে ক্লাব কোচিংয়ে তিনি মাসিয়া হলেও দেশের কোচিংয়ে যে চূড়ান্ত ব্যর্থ তা মঙ্গলবারই আরও ভালোভাবে প্রমাণ হয়ে গেছে। মুখ পুড়েছে ভারতীয় ফুটবলের। 26 র্যাঙ্কিং নিচে থাকা হংকংয়ের কাছে হেরে, আর সেই নিয়েই মুখ খুলবেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে শনিবার। হংকং ম্যাচের ভারতীয় কোচের পদ থেকে পদত্যাগ করেন মানেলো, যদিও এখনও সরকারি ঘোষণা হয়নি। আর সেই নিয়েই কল্যাণকে ধরা হলে তিনি বলেন শনিবার সাংবাদিক সম্মেলন, ওই দিনই প্রেসের সামনে আসবেন তিনি। কিন্তু কি আর নতুন করে বলবেন মানেলোর পদত্যাগ নিয়ে? ফেডারেশন মাথার বক্তব্য শুনতে যে দুদিন অপেক্ষা করতেই হবে সাংবাদিকদের। ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবের পদত্যাগের জোরালো আবেদন তুলছেন বাইচুং ভুটিয়া থেকে রঞ্জিত বাজাজ। এদেশের ফুটবল ক্রমশ পিছনের দিকে যাচ্ছে, যার জন্য পরিকাঠামো আর পরিকল্পনার অভাবের কথা বলছেন তারা। আর ফেডারেশনের করাপশন নিয়েও প্রশ্ন তুলছেন বাইচুং বাজাজরা। তবে নবাব ভট্টাচার্য অবশ্য বলছেন সাংগঠনিকভাবে ব্যর্থ এআইএফএফ এর প্রেসিডেंट। कितना कंट्रोवर्सी ऊपर ऑन द ग्राउंड तो अभी परफॉर्मेंस नहीं हुआ, लेकिन ऑफ द ग्राउंड भी बहुत कंट्रोवर्सी के ऊपर है। कोई स्ट्रक्चर्ड प्लानिंग नहीं। अभी फुटबॉल टीम, नेशनल टीम को भी एक ही फ्लाइट में भी हम लोग टिकट करके नहीं भेज सक रहे हैं, प्लस एक डेली अलाउंस 2000 रुपये का डेली अलाउंस भी नहीं दे पा रहा है। वेरेज लॉयर्स को 11 लाख हायर करके 11 लाख पर हियरिंग चल रहा है फेडरेशन में। आई थिंक उसको चेंजेस लाना बहुत इम्पोर्टेंट है इंडियन फुटबॉल में। बिना टेक्निकल कमेटी का चेयरमैन और टीम मनालो मार्कस से बैठ के प्लानिंग स्ट्रेटेजी करके ही पूरा कॉन्ट्रैक्ट प्रेसिडेंट ने किया। और अभी देखो इस तरह का से करने के बाद अभी कितना महीना भी नहीं हुआ, मनालो मार्कस भी नहीं रहना चाहता है फेडरेशन का काम के चलते। Kalyan Chaube is the single person responsible for India's results and he should immediately resign. Should be the thing that I am asking for him to resign immediately. He should take responsibility for India's results and resign. So if the Indian football needs to grow, this man needs to go. Till this man is there, तुम जो मर्जी करो, we will not get results. मेरे से लिख के ले लो। ফেডারেশনের মাথা হিসেবে কাজে ভুল আছে, ইনএক্সপিরিয়েন্স, আমি বলবো এক্সপিরিয়েন্স কম আছে। এবং আমি বিশ্বাস করি যে যারা সংগঠক আছে তারা যদি সংগঠনের জায়গায় থাকে তাহলে বেটার হয়। ফুটবল প্লেয়ারদের শুধু খেলার অভিজ্ঞতা থাকে, সংগঠনের অভিজ্ঞতা থাকে না। এবং সংগঠনের অভিজ্ঞতা এআইএফএফ এর মতো পোস্টে যেতে গেলে অন্তত 10 বছরের সাংগঠনিক অভিজ্ঞতা থাকলে ভালো হতো, তাহলে ওর কাজ করতে সুবিধা হতো। ওর চেষ্টা করছে, কিন্তু সাংগঠনিক আমাদের দেশের সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে ক্রীড়া প্রশাসনের মাথায় থাকতে গেলে রাজনৈতিক স্ট্যাম্প থাকাটা জরুরি, রাজনৈতিক সাপোর্ট থাকাটা জরুরি। বেসিক্যালি রাজনৈতিক নেতাদের এর মধ্যে খুব একটা কিছু করার থাকে না, তারা তাদের কাজে ব্যস্ত থাকেন। সুতরাং যোগ্য লোক বসালে আমি একদম দায়িত্ব নিয়ে বলতে পারি ইন্ডিয়া টিম এর থেকে ভালো রেজাল্ট করবে। 11 শেষ, 12তে পা দেওয়ার কথা আইএসএলের, কিন্তু দেবে কিনা তা হয়তো সময় বলবে। কিন্তু এই 11 বছরে আইএসএলের সৌজন্যে ভারতীয় ফুটবল উপকৃত হলো না আরও অবনতির দিকে এগিয়ে গেল? এ নিয়ে ঝড় আগে উঠেছিল, এখনও উঠছে। ইস্টবেঙ্গলের প্রাক্তন সচিব কল্যাণ মজুমদার একসময় বলেছিলেন আইএসএল হচ্ছে অবসর নেওয়া ফুটবলারদের পেনশনের জায়গা।
তারপর থেকে আইএসএল আরও ঝকঝকে, আরও স্মার্ট করার চেষ্টা করা হয়েছে। কিন্তু 150-র উপর র্যাঙ্কিংয়ে থাকা হংকংয়ের কাছে মঙ্গলবার ভারত হারতেই আবারও আইএসএল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কোটি টাকা লিক করে কি লাভ? শুধু ভারত হারছে বা ড্রই করছে না, র্যাঙ্কিংয়ের দিক দিয়েও পিছোতে 127। আইএসএল নিয়ে হতাশ রঞ্জিত বাজাজ, নবাব ভট্টাচার্য ও শান্তিরঞ্জন দাশগুপ্তর মতো ক্লাব কর্তারা। কি বলছেন তারা, ওনাদের মুখ থেকেই শুনে নেওয়া যাক। इंडियन फुटबॉल में पैसा आया, बट ये पैसा एक्चुअली इंडियन फुटबॉल में नहीं आया। ये पैसा सारा का सारा ईदर हैज गॉन ऑफ इन करप्शन और हैज इन्वेस्टेड इन द रॉन्ग प्लेसेस। जितना पैसा आया इन्होंने सारा सीनियर में इन्वेस्ट किया है, सारा पैसा आया प्लेयरों को दिया है, सीनियर प्लेयर्स को। अगर यही प्लेयर ये पैसा जितना इन्होंने खर्च किया है, दे पुट इट इन द जूनियर्स, दैट मीन्स हमारे अंडर 14 अंडर 16 का टीम ही नहीं है इंडिया का। और फिर ये कहते हैं हमने अंडर 17 के लिए क्वालिफाई करना था मेरिट पे। इनका टीम ही नहीं अंडर 16 अंडर 14 का, तो क्वालिफाई कैसे करेंगे? एंड वो ठीक रहा, वी डिडंट क्वालिफाई ऑन मेरिट अंडर 17 में भी। एंड वर्ल्ड कप बॉयज, वर्ल्ड कप गर्ल्स, वी हैव नॉट क्वालिफाइड। दैट मीन्स for the first time we will not even have anyone, अब 2 साल के बाद we don't even have any place to go to. That means he has put back Indian football by 15 years. Because जब तक हम अंडर 16 में AFC में टॉप 4 में नहीं आएंगे, we will not qualify for under 17. जब तक हम अंडर 17 में क्वालिफाई नहीं करेंगे, we will not have a great team for under 23 AFC. Unless we have a good team for under 23 AFC, how will we qualify for the World Cup later? All of this is related to each other, and again, it's all because of one man's bad planning and only thinking about himself. ISL এর সৌজন্যে টেলিকাস্ট কোয়ালিটি ভালো হয়েছে, ISL এর সৌজন্যে ফেসিলিটিস ভালো হয়েছে, ISL এর সৌজন্যে ভারতীয় প্লেয়াররা মঙ্গল গ্রহে চলে গেছে। তাদের ধারণা তারা মঙ্গল গ্রহ থেকে এসছে, তাদের হাব ভাব আদব কায়দা অ্যাটিটিউড পুরো বদলে গেছে। কিন্তু খেলার যোগ্যতায় যখনই পড়ছে তখন দেখছে তারা সাধারণ প্লেয়ারদের থেকেও 100 কিলোমিটার পেছনে পড়ে আছে। ISL এর সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে 99% টিম, 98% টিম এজেন্ট নির্ভর টিম করে। তারা প্লেয়ার দেখে না, প্লেয়ার চেনে না, প্লেয়ার খোঁজে না। এবং ISL এর জন্য কোনো প্লেয়ার তুলে আনতে পারেনি এতদিনে। একটা প্লেয়ার একবার ওই সার্কিটে ঢুকে গেলে অন্তত 10টা বছর সে কোনো না কোনো টিম পেয়ে যাবে এবং টাকা পেয়ে যাবে। পারফরমেন্স দিয়ে তাকে বিচার করা হবে না, এবং পারফরমেন্স দিয়ে বিচার করলেও পরের প্লেয়ারটা এদের খুঁজে আনার ক্ষমতা নেই। কারণ এরা বিশ্বাস করে যে আমরা যখন ISL ছিল না, যখন আমরা বড় টিম করেছি, তখন আমরা সবাই প্লেয়ার খুঁজে আনতাম। কিন্তু এখন আর সেটা সম্ভব না, কারণ পুরোটাই হয়ে গেছে এজেন্ট নির্ভর, এবং এজেন্ট না থাকলে টিম পাওয়া যায় না, প্লেয়াররা জেনে গেছে, তো প্লেয়াররা অটোমেটিক এজেন্টের নির্ভরশীল হচ্ছে। ISL আসায় ভালো হয়েছে, ইন্ডিয়ান ফুটবলাররা পয়সা পাচ্ছে, কিন্তু এত বেশি বিদেশি ফুটবলার খেলানো, মানে এশিয়ার ডেভেলপমেন্টের জন্য AFC রুল করেছিল 3+1, সেই রুলটাকে ভেঙে ফেলা উচিত হয়নি, 1 নম্বর কথা। আর 2য় নম্বর কথা হচ্ছে যে ISL আসায় বাইরের চাকচিক্য অনেকটা বেড়েছে, ভেতরটা একদম ফোপড়া হয়ে গেছে, এবং যদি অবিলম্বে রেলিগেশন না চালু করতে পারে তাহলে আরো খারাপ হবে। না কোচের যোগ্যতার প্রমাণ হচ্ছে, না প্লেয়ারদের যোগ্যতার প্রমাণ হচ্ছে। 30 কোটি 146 কোটি লোক হয়ে যাবে এই বছরের শেষে। 146 ক্রোড়সে আমরা 10টা স্ট্রাইকারের নাম বলতে পারবো না। এই 10টা ছেলে খেলার উপযুক্ত আছে সুমিদের পরে। তোলা উচিত 10 বছর ISL চলার পরে আমরা পেলাম কি, এই বাস্তবটা কেউ যাচ্ছে না। কিছুই এগোয়নি, আরো পিছিয়ে। যার জন্য বলছি, শুরুতেই যখন এটাকে ইন্ট্রোডিউস করা হচ্ছে, আমি আজকেই বলছি, তোমাকে আগে জানতো, আমি কিন্তু ভেহেমেন্টলি অবজেক্ট করেছিলাম যে এই লিগ আমাদের নয়, এই লিগ একটা বড় কান্ট্রির জন্য নয়। তারা সার্চ করতে পারে না, অনেক অসুবিধে, অনেক পরিকাঠামোগত ভাবে চাও যেটা আমাদের সবাই দিতে পারে না। তো সেটা নিয়ে আমি তখন প্রফুল প্যাটেলকে বলেছিলাম, যেটা তো চায়নাও ফ্লপ করেছিল, তো তুমি আমাদের এখানে করছো কেন? তোমার যা ডায়লগটা ছিল, দেখো না এখানেও কি হয়। হিজ আইডিয়া, প্রেসিডেন্ট যে এন্ডোর্স করতে রাজি, মানে বাধ্য হয়েছিল, আমি বলবো না রাজি। এবার বাই দ্য সুপার পাওয়ার, বাই দ্য কর্পোরেটের ইচ্ছা আমরা এটা করব, তাই হয়েছে। এবং যার জন্য ধরো কোনো হিতাহিত এদের কিছু নেই, ছিল না, এরা ভাবেনি,
আমাকে তুমি জিজ্ঞেস করো, আমি বিশ্বাস করি না এরা ভারতের কিছু ভালো হোক সেটা চাইছিল। এটা পার্সোনাল গেইনটা দেখে, কর্পোরেট যেটা চরিত্র সেটা হয়েছে। সেটা হয়ে এখন হয়তো ভেবেছিল এটা বোধহয় আইপিএল এর মতো ক্লিক করে যাবে, আমাদের অন্যভাবে এটা মোট আমাদের মার্কেটিংটা তো সেভাবে হয় না আইপিএল এর মতো, সেরকম আমরা হয়নি, সেটা মার খেয়েছি, যার জন্য এই 96 বা 97 পজিশন থেকে আছে 125। বলতে খুব বুকটা ফেটে যায়, এই বলতে ভালো লাগছে না, কারণ এই জায়গায় যাচ্ছে আমরা জিতেছি জিনিসটাকে দেখছি, এবং এমনই একটা সিস্টেম যেটা আমরা কিছু বলতে পারি না, যদিও আমরা স্টেক হোল্ডার, আমাদের বলার আমাদের কোনো পাওয়ার নেই। ভারতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মানালো মার্কোয়েজ। এবার তাহলে কি সিদ্ধান্ত নেবেন ভারতীয় ফুটবলের পোস্টার বয় সুনীল ছেত্রী? তাকে তো অবসর ভাঙিয়ে নিয়ে এসেছিলেন মানালোই। দেশের জার্সিতে একটা সময় ধরে ভারতকে গর্বিত করেছেন সুনীল, কিন্তু এখন যে 50-এর গোড়ায় দাঁড়িয়ে নতুন কোচ আদেও দলে রাখবেন তাকে, নাকি অবসরের সিদ্ধান্ত নেবেন সুনীল? প্রাক্তন ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য বলছেন, অবসর ভেঙে আসাটা জীবনের সবথেকে বড় ভুল সিদ্ধান্ত সুনীল ছেত্রীর। যে মাঝ মাঠে ক্রিয়েটিভ প্লেয়ার খুব কম আছে যারা খেলা তৈরি করে, আর আর যার উপর ডিপেন্ড করে এতদিন ইন্ডিয়া টিম গোল করেছে, বা সুনীল ছেত্রী যে মেন বলছি, যে নিঃসন্দেহে সুনীল ছেত্রী ভারতীয় দলের অ্যাসেট বা প্রচুর গোল করেছে। সুনীল ছেত্রী কিন্তু এই মুহূর্তে সেই জায়গায় নেই। সুতরাং সুনীল ছেত্রী হয়তো রিটায়ার করেছিল, রিটায়ার করে সুনীল ছেত্রীকে রিটায়ার উইথড্র করিয়ে সুনীল ছেত্রী আবার ভারতীয় দলে এসছে, কিন্তু খুব যে লাভ হয়েছে আমি সেটা বলবো না। এখনো পর্যন্ত আমি তো বুঝতে পারলাম না সুনীল ছেত্রী, আমার মনে হয় সুনীল ছেত্রী যেটা ডিসিশনটা নিয়েছিল ভালোই ডিসিশন নিয়েছিল। সুতরাং একটা টিম কতটা ভালো খেলবে বা কি করবে না করবে ওটা টোটালটাই ডিপেন্ড করে প্লেয়ারদের ব্যক্তিগত দক্ষতা প্লাস টিম গেমের উপর। ব্যর্থতা বা প্লেয়ারদের তুমি যদি ব্যক্তিগত দক্ষতা দেখো, আমি সেই লেভেলের ফুটবলার কিন্তু এখন নেই বলতে। আপনার সুনীল ছেত্রী যে অনেকটা ডিফারেন্স করতো, কিন্তু এই মুহূর্তে সুনীল ছেত্রীর কোনো রিপ্লেসমেন্ট নেই, সুতরাং গোল করার লোকটা অনেক কমে গেছে। এখন এসছে অনেক কিছু নতুন নতুন ছেলে এসছে, কিন্তু তাদের তাদের খেলার স্ট্যান্ডার্ড একটা সার্টেন লেভেল পর্যন্ত, ওরা যে ইন্টারন্যাশনাল মানে আমি বলছি ভালো টিমগুলোর সঙ্গে খেলতে গেলে যেরকম কোয়ালিটি দরকার সেই ধরনের কোয়ালিটি ফুটবলার এখন নেই ইন্ডিয়া টিমে। সুতরাং সুনীল ছেত্রী থাকলো কি সুনীল ছেত্রী ছেড়ে দিলেও, সুনীল ছেত্রী থাকলেও যেরকম লাভ হবে না, সুনীল ছেত্রী ছেড়ে দিলেও আমার মনে হয় ভারতীয় দলের কোনো ক্ষতি হবে না। সুনীল ছেত্রীর একটাই হচ্ছে মেইন ব্যাপার, সুনীল ছেত্রী গোলটা খুব ভালো চেনে, কিন্তু সুনীল ছেত্রী আজ থেকে 5-7 বছর আগে সুনীল ছেত্রীর সঙ্গে এই সুনীল ছেত্রীর কিন্তু আমি কোনো সিমিলারিটি করি। সুনীল ছেত্রীর ক্ষিপ্রতা কমে গেছে, অনেকটাই কমে গেছে। এখন একটা বয়সটা তো একটা ভারতীয় প্লেয়ারদের জন্য বয়সটা একটা নো ডাউট ফ্যাক্টর। সুনীল ছেত্রী থাকলেও যা হতো, সুনীল ছেত্রী যদি রিটায়ার করে নেন তাতে খুব একটা একই জায়গায় ভারতীয় দল থাকবে। আমার মনে হয় না যে সুনীল ছেত্রীকে উইথড্র করিয়ে এনে যে ভারতীয় দলের খুব লাভ হয়েছে এই কথাটা আমি বলবো না, কারণ এখনো পর্যন্ত তার প্রতিফলন ভারতীয় ফুটবল টিমে দেখা যায়নি। ফিফা থেকে ট্রান্সফার ব্যানের নোটিশ মোহামেডানকে। 1 মাসের মধ্যে চেটনি সাপের বকেয়া বেতন না মেটালে 3টে ট্রান্সফার উইন্ডো থেকে ব্যান করা হবে মোহামেডানকে। বুধবার থেকে কলকাতা লিগের প্রস্তুতি শুরু করেছে সাদা কালো ব্রিগেড। এখন শুধুই রিজার্ভ টিম। কলকাতা লিগ এবং ডুরান্ট খেলার জন্য মোট 2টো দল গঠন করেছে মোহামেডান। কোচ হিসেবে থাকছেন মেহরাজউদ্দিন ওয়ারুই। তবে তাদের প্রাক্তন কোচ চেটনি সব বেতন না পেয়ে ফিফার দ্বারস্থ হয়েছে। তারপরেই ফিফা থেকে চিঠি মোহামেডানকে। কিন্তু এখনও যে স্পন্সর সমস্যা মেটাতে পারেনি সাদা কালো কর্তারা, যদিও কামারউদ্দিন বলছেন ট্রান্সফার ব্যান নিয়ে তারা ভাবছেন না। ও পেনাল্টি 3 বছর চাইছিল, 2 বছর দিয়েছে, 2 বছরের উপরে আমরা অবজেকশন করেছি। ও 4 মাসের পারমিশন, 3 মাস আগে পালিয়ে গেছে। আচ্ছা, আমার লয়ার ওখানে ফাইট করছে, ও তো নিজেই গেছে, ও তো লেটার দেওয়া আছে, তো ওটা চাইছে পুরো 5 মাসের প্লাস 1 বছরের আরো। যে যে ওকে 4 বছরের জন্য যে করেছিল ভালোবেসে, সে তো ওর সঙ্গে ঠিক করবে না, তার দায়িত্ব আছে। আজকে যদি কোনো টাকা আমাকে অন্য লোক দেয় তাহলে তার অংশ থেকে কেটে নেবে। আমরা তো বলিনি যে 5 বছর তুমি করে নাও, কাউকে কেন? কোচের বা প্লেয়ারের তো অভাব নেই, আমরাও তো করছি, এখন সব 1 বছর করছি, কেন 2 বছর করতে যাবে? ওয়াই?
ব্যান্ড কিছু হবে না, ব্যান্ড টাকা দিতে হবে, এটাই হচ্ছে পরিষ্কার। ব্যান্ড কিসের আছে, টাকা দিলে ব্যাংক উঠে যাবে। ব্রাজিলিয়ান ফুটবলার ডোরিয়েলটন গোমসকে ছেড়ে দিল ওড়িশা এফসি। গত আইএসএলে দলের হয়ে 10টি ম্যাচ খেলেছিলেন এই তারকা, 3টি গোলও করেছিলেন আর অ্যাসিস্ট ছিল 1টি। ওড়িশা ম্যানেজমেন্ট সন্তুষ্ট ছিল না তার পারফরম্যান্সে। মঙ্গলবার 2026-এর বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করল ব্রাজিল। প্যারাগুয়েকে তারা হারালো 1 গোলে। তাদের এখন 16 ম্যাচে 25 পয়েন্ট। ম্যাচে 44 মিনিটে জয়সূচক গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়র। বিশ্ব ফুটবলে ব্রাজিল এখন একমাত্র দল যারা প্রত্যেকটি বিশ্বকাপে খেলেছে। বিশ্বকাপ বাছাই কলম্বিয়ার বিপক্ষে হারতে হারতে কোনো রকমে মান বাঁচালো আর্জেন্টিনা। মেসির দুর্দান্ত এক আক্রমণ দিয়ে ম্যাচ শুরু করলেও প্রথমার্ধে লুইস দিয়াজের গোলে পিছিয়ে পড়ে তারা। এরপর ম্যাচের 70 মিনিটে এনজো ফার্নান্ডেজ লাল কার্ড দেখলে 10 জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। দল পিছিয়ে থাকা অবস্থাতেই লিওনেল মেসিকে তুলে নেন স্কালোনি, যদিও এরপরও হাল ছাড়েনি বিশ্ব চ্যাম্পিয়নরা। থিয়াগো আলমাদার গোলে প্রায় হাততে বসা ম্যাচ 1-1 ড্র করে আর্জেন্টিনা। বিশ্বকাপ কোয়ালিফায়ারে এখনও পর্যন্ত 5 ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা। 2026-এর বিশ্বকাপ কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচে মঙ্গলবার মাল্টার বিরুদ্ধে 8 গোলে জিতল নেদারল্যান্ডস। পেনাল্টি থেকে গোল করলেন মেমফিস দেপাই। দেশের হয়ে 102 ম্যাচে এটি ছিল তার 50তম গোল। ছুঁলেন নেদারল্যান্ডসের আরও এক প্রাক্তন জাতীয় স্ট্রাইকার রবিন ফান পার্সিকে। তারও নামের পাশে লেখা 102 ম্যাচে 50 গোল। সৌদি আরবকে 2-1 গোলে হারিয়ে অস্ট্রেলিয়াও 2026-এর বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে ফেলল। গত সপ্তাহে জাপানের বিরুদ্ধে 1 গোলে জয়ের পরই অস্ট্রেলিয়ার বিশ্বকাপের মূল পর্ব খেলা নিশ্চিত হয়ে গিয়েছিল, যদিও কোচ টনি পপোভিচ দলের খেলায় সন্তুষ্ট নন। বিশ্বজুড়ে 22 গজে নানান রকম খবর, ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিগ ছক্কা। আনুষ্ঠানিকভাবে ভারতের নেতৃত্ব তুলে নিলেন শুভমান গিল। অধিনায়ক হিসেবে প্রথম ফটোশুটে অংশ নিলেন তিনি। ইংল্যান্ডের মাটিতেই যাত্রা শুরু হলো অধিনায়ক গিলের। সোশ্যাল মিডিয়ায় ফটো পোস্ট করে স্বাগত জানিয়েছে বিসিসিআই। গিলও বার্তা দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ইংল্যান্ডে পৌঁছে অনুশীলনে মগ্ন নতুন অধিনায়ক। 20 জুন থেকে শুরু হবে ইংল্যান্ডের বিরুদ্ধে 5 টেস্টের সিরিজ। ইংল্যান্ড সিরিজে ভারতীয় দল নির্বাচনের তীব্র সমালোচনা করলেন দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। শ্রেয়াস আইয়ার বাদ পড়ায় তিনি রীতিমতো বিস্মিত। সৌরভ উল্লেখ করেন, গত 1 বছরে শ্রেয়াস দুর্দান্ত ফর্মে আছেন। ক্যাপ্টেন হিসেবে কেকেআরকে চ্যাম্পিয়ন এবং পাঞ্জাবকে রানার্স করেছেন। রঞ্জিতে দারুণ পারফরমেন্স করেছেন। সৌরভ আরও বলেন, শর্ট বল খেলা নিয়ে প্রচুর পরিশ্রম করে উন্নতি করেছেন শ্রেয়াস। তাই শ্রেয়াসের দলে না থাকাটা তাকে যেমন হতাশ করেছে তেমনি ক্ষুব্ধও করে তুলেছে। লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এই প্রথমবার ফাইনালে নেই ভারত। তবে পয়েন্ট তালিকায় 3য় স্থানে শেষ করায় বিরাট প্রাইজ মানি আসবে ভারতের ঘরে। টিম ইন্ডিয়া পাবে 12 কোটি 30 লক্ষ টাকা, চ্যাম্পিয়ন দল পাবে 30 কোটি 76 লক্ষ টাকা এবং রানার্স দল পাবে 18 কোটি 45 লক্ষ টাকা। রাজস্থান রয়্যালসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করতে পারেন সঞ্জু স্যামসন। সোশ্যাল মিডিয়ায় তাঁর 2 শব্দের পোস্টে এমনই জল্পনা নেট মাধ্যমে। তবে সরকারিভাবে রাজস্থান রয়্যালস বা সঞ্জু কেউই এ নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি। তাঁর অধিনায়কত্বে 2022 সালে ফাইনালে ওঠে রাজস্থান। 2024 সালেও দলকে প্লে অফে তোলেন সঞ্জু, কিন্তু এই মরশুমে চোটের জন্য সবকটি ম্যাচ খেলেননি তিনি। প্রথম 3টি ম্যাচে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয় সহ অধিনায়ক রিয়ান পরাগকে। পরের দিকেও আরও 5টি ম্যাচে নেতৃত্ব দেন পরাগ। চোট পাওয়া এই ম্যাচগুলি খেলতে পারেননি সঞ্জু। ধোনির নিজের রাজ্য ঝাড়খণ্ড, সেই ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন দারুণভাবে সম্বর্ধিত করল মাহিকে। আইসিসি হল অফ ফেমে জায়গা পাওয়ার জন্য সম্বর্ধনা জানানো হলো ধোনিকে। রাঁচিতে জেএসসি এর সমস্ত কর্তাদের উপস্থিতিতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল অ্যাসোসিয়েশন। তারপর জেএসসি এর প্রেসিডেন্ট অজয়নাথ সাওদেও ধোনির সঙ্গে দেখা করে তাকে সম্বর্ধিত করেন। অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অন্যতম আকর্ষণ কে হতে পারেন? অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলছেন কাগিসো রাবাডা। আজ বুধবার থেকে লর্ডসে শুরু হচ্ছে এই টেস্ট। সাংবাদিক বৈঠকে কামিন্সের বক্তব্য, আইপিএল চলাকালীন মাদক সেবন করার জন্য 1 মাসের জন্য নির্বাসিত হয়েছিলেন রাবাডা। ওর জন্য সকলের নজর থাকবে ওর দিকে। তবে আমাদের বোলারদের কাছে আশা করব তারা যেন রাবাডাকে ডাক ব্যান্ড নিয়ে স্লেজিং না করে। অবাক হব যদি কেউ সেটা করে থাকে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার পর নিকোলাস পুরানকে বিশেষ বার্তা পাঠালেন ঋষভ পান্ত। এদিকে অবসর নেয়ার পরের দিনই মুম্বাই ইন্ডিয়ান্স নিউ ইয়র্কের অধিনায়ক নির্বাচিত হলেন পুরান। এমএলসি 2025 মরশুমের জন্য তাকে অধিনায়ক করা হলো। এই সমস্ত ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্যই তিনি মাত্র 29 বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর, আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে।
2017 ফরাসি ওপেন চ্যাম্পিয়ন রাফায়েল নাদালের র্যাকেটের আকাশ ছোঁয়া দাম উঠল নিলামে। যে বাবলাদ র্যাকেটে খেলে সেবার নাদাল চ্যাম্পিয়ন হয়েছিলেন তার দাম উঠল 1.34 কোটি টাকা। রবিবার অনুষ্ঠিত হয়েছিল এই নিলামের আসর। ওই র্যাকেট দিয়ে খেলে 2017 ফরাসি ওপেন ফাইনালে স্ট্যান ওয়ারিঙ্কাকে স্টেট সেটে হারিয়েছিলেন নাদাল। উইম্বলডনের খেতাব ধরে রাখার প্রস্তুতিতে বড় ধাক্কা খেলেন বারবোরা ক্রেসকিকোভা। এবারের উইম্বলডনের প্রস্তুতি টুর্নামেন্ট কুইন্স ক্লাবে গতবারের চ্যাম্পিয়ন বারবোরা প্রথম রাউন্ডেই হেরে গেলেন স্লোভাকিয়ার রেবেকা শ্রামকোভার কাছে। চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেসকিকোভা হারলেন 6-4, 6-3 ফলে। গতবার ইতালির জেসমিন পাওলিনিকে হারিয়ে উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। শুভমন গিল স্মার্ট ক্রিকেটার, খেলাটা খুব ভালো বোঝে, ভালো অধিনায়ক হয়ে ওঠার সব কাঁচা মশলা ওর মধ্যে আছে। প্যাট কামিন্স এমন একজন অধিনায়ক যে সবাইকে এক জায়গায় রাখতে পারে, ম্যাচ উইনার হিসেবে নিজেকে প্রমাণ করেছে, ড্রেসিং রুমকে নিয়ন্ত্রণে রাখতে পারে, এগুলোই ওকে বিশেষ ক্যাপ্টেন করে তুলেছে। দিল্লি আন্তর্জাতিক দাবায় মনোনিবেশ করা কঠিন, যা হলো খুবই দুঃখের। আমার সঙ্গে যে এসেছিল তাকে সারা রাত ইমিগ্রেশন সেন্টারে বসিয়ে রাখা হলো, অথচ তাকে ভারতে থাকার অনুমতি দেওয়া হলো না। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়।